জুলাইয়ের গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। ছাত্র আন্দোলনের সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত। গোয়েন্দা হেফাজতে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। আজই তোলা হতে পারে আদালতে। সারা দেশে পুরোদমে খুলল প্রাথমিক বিদ্যালয়। কাল থেকে শুরু আন্তনগর ট্রেন চলাচল, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। শেখ হাসিনা সরকার পতনের পর লাপাত্তা মেয়র কাউন্সিলররা। সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি, দ্রুত সেবা চালুর দাবি। বিপ্লবের চেতনায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি, বিদ্রোহের পাশাপাশি সম্প্রীতির আহ্বান। রং তুলিতে নতুন বাংলাদেশ আঁকছে শিক্ষার্থীরা। রাশিয়ার কুরস্কে ৭৪টি বসতি নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইউক্রেনের। জাতিসংঘের শত্রুপক্ষের মিত্রদের চুপ না থাকার আহ্বান মস্কোর। এবং শুরু হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের মৌসুম। রাতে ফাইনালে রিয়ালের মুখোমুখি অ্যাটালান্টা। জয়ের দারুণ শুরু চান অ্যানচেলত্তি। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 দুপুর 12টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানিয়ে দিব পুরো খবর। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। বুধবার সচিবালয়ে মন্তব্য করেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। তিনি আরও বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। আইন উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে হওয়া ছাত্র আন্দোলনের মামলাগুলো নিয়ে কাজ চলছে। বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই ব্যাপারে এই মামলাগুলো প্রত্যাহারের এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। গণহত্যা প্রথম 5 দিনে গণহত্যা, এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন ওনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, সচিবালয়ে আছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাহনাজ, আইন উপদেষ্টা আর কি বলেছেন? কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। নাফিস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি গত 8 আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ 17 সদস্য। এবং আজকে যে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনটি হলো, মূলত এরপর শপথ নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক এই সংবাদ সম্মেলন করলেন আইন উপদেষ্টা। যদিও শপথ নেওয়ার 2 দিন পরে শনিবারে উনি এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সচিবালয়, সেটা আনুষ্ঠানিক ছিল না, অনানুষ্ঠানিক ছিল। সাংবাদিকরা তাদেরকে তার কথা বলতে অনুরোধ করার কারণে সে করেছিল। আজকে গতকালকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। আজকে তিনি সংবাদ সম্মেলন করবেন। বিষয়টি তিনি জানিয়েছেন যে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যত হয়রানি মিথ্যা মামলা হয়েছে সেগুলোর তালিকা দেওয়া, তাদেরকে কিভাবে কারাগার থেকে বের করা যায়, মুক্ত করা যায় সেগুলো, এবং হত্যা যারা করেছে তাদের বিচার কিভাবে, যাদের হত্যার সাথে জড়িত তাদের বিচার আওতায় আনার বিষয়টি নিয়ে আসলে মূলত সংবাদ সম্মেলন ছিল। উনি খুব পরিষ্কার করে বলেছেন যে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই সময় যতগুলো মামলা হয়েছে সেই মামলার মধ্যে উনি ভাগ করেছেন ঢাকা এবং সারা দেশ। ঢাকার যে মামলাগুলো আছে সেগুলো কালকে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারের ভিতরে সবগুলো
মামলা উৎস করবে এবং আগামী 31 আগস্টের মধ্যে সারা দেশের যে মামলাগুলো হয়েছে এই গণহত্যা, জুলাইয়ের গণহত্যা যেটা উল্লেখ করেছেন উনি খুব স্পষ্ট করে, সেই গণহত্যা মামলাগুলো সারা দেশেরটা 31 আগস্টের ভিতরে উৎস করা হবে। এটা গেল মামলার বিষয়। এরপরে হত্যাকাণ্ডের কথা যিনি বলেছেন, এই হত্যার সাথে যারা জড়িত সেটা সাবেক রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারা উচ্চ পর্যায়ে আছেন, যাদের নাম ইতিমধ্যে গণমাধ্যমে এসেছেন, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে এবং বলেছে প্রমাণ সাপেক্ষে সেগুলো নিশ্চয়ই তদন্ত হবে, সেই প্রমাণ সাপেক্ষে তাদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং সেক্ষেত্রে জাতিসংঘের একটা ভূমিকা তিনি কথা বলেছেন, জাতিসংঘের সহযোগিতা উনি চাইবেন, জাতিসংঘের তত্ত্বাবধানে হবেন এবং পৃথিবীর যে যে দেশ থেকে আইন বিশেষজ্ঞ আসতে চায় এসব মামলার তদন্ত। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মানববন্ধন ও সমাবেশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুরসালিন, কর্মসূচি থেকে বক্তারা কি বলছেন জানাবেন? নাফিসা, সব শুরুতেই যে বিষয়টি, যাদের আয়োজন জুলাই থেকে শুরু হয়ে আগস্টের 5, 6, 7, 8 পর্যন্ত, অর্থাৎ জুলাই থেকে শুরু হয়ে এখন পর্যন্ত যত ধরনের গণহত্যা চালানো হয়েছে, গণহত্যার শিকার যে ব্যক্তিরা রয়েছেন, পাশাপাশি নিপীড়িত হয়েছেন অনেক ছাত্র জনতা, এই পরিবারগুলো কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়েছেন সকাল 10টায় এবং তারা এই সমাবেশ থেকে যেই বিষয়টি বারবার দাবি করছেন, প্রথম যে দাবিটি তারা করছেন যে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করছেন এবং জুলাইয়ের মাঝামাঝি যে প্রথম যখন হত্যাকাণ্ডের শিকার হামলা শুরু হয় তখন থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কিন্তু শুরু থেকেই সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে আসা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি যেহেতু চলমান রয়েছে, সেই হিসেবেই কিন্তু এখনো এই হত্যাকাণ্ডের বিচারের সে দাবি সেটি জানানো হচ্ছে এবং হত্যাকাণ্ডের সাথে যারাই যুক্ত আছে প্রত্যেককে দ্রুত চিহ্নিত করে তা আরো দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য প্রতিটি পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। পাশাপাশি এখানে যে পরিবারগুলো এসেছেন তারা প্রত্যেকেই কেউ তার সন্তান হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বোনও হারিয়েছেন। তো তারা আসলে যেই বিষয়টি বলছেন যে প্রত্যেকটি প্রাণকে একটি রাষ্ট্রীয় সম্মাননার আওতায় নিয়ে আসারও এক ধরনের দাবি কিন্তু তারা জানিয়েছেন। সর্বোপরি এখন পর্যন্ত এখানে বিপুল সংখ্যক শহীদ পরিবার এবং নিপীড়িত ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু অবস্থান নেওয়া হয়েছে এবং তারা তাদের যে ক্ষতি বা স্বজন হারানো এবং যে নির্যাতন হয়েছেন সেগুলোর কথা তারা বলে যাচ্ছে। নাফিসা। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গোয়েন্দা হেফাজতে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজই আদালতে তোলা হতে পারে তাদের। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এর একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আনিসুল হক সাহেব আর সালমান এফ রহমানকে গ্রেফতার নাকি? জি ভাইয়া, জি। কোথা থেকে? সদরঘাট? কিছুক্ষণ আগে, আজকে বিকাল বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারা এখন কোথায় আছে? এখন মামলা হয়েছে নাকি তাদের বিরুদ্ধে? ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগ নেতারাও আছেন আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। জুবারসানি, নিউজ 24, ঢাকা।
এই মুহূর্তে ডিবি অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। সানি, আনিসুল হক ও সালমান এফ রহমানের বর্তমান অবস্থান সম্পর্কে জানাবেন। জানা গেছে আজই নাকি তাদেরকে আদালতে তোলা হতে পারে, সেক্ষেত্রে কখন নাগাদ তাদেরকে আদালতে তোলা হতে পারে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন? নাফিসা, সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ। সেই হিসেবে 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারের পরে তাদেরকে আদালতে নেওয়া হয়, যেটি আইন। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে ইতিমধ্যে 12টা পার হয়ে গেছে, তো বিকেলের মধ্যেই তাদেরকে নেওয়া হবে। কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে ঘণ্টাখানেকের মধ্যে তাদের ডিবি কার্যালয় থেকে বের করে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং মামলাটি হয়েছে নিউ মার্কেট থানায়। এবং সেই মামলার যদি একটু বিস্তারিত বলি যে সায়েন্স ল্যাবে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হন এবং সেই ঘটনার ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে আসামি করা হয়েছে এবং তাদেরকে গতকালকে গ্রেফতার পরে তাদেরকে সেফ হোম হিসেবে এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল তারা পালানোর চেষ্টা করছিলেন সদরঘাট থেকে একটি ট্রলার যোগে, যেটি গোয়েন্দারা ধারণা করছেন যে তারা হয়তো পার্শ্ববর্তী একটা দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যেটি ভারত অথবা মিয়ানমার। এবং তার আগেই তাদেরকে সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং এই কোটা আন্দোলন চলাকালীন সময়ে তাদের ভূমিকা কিন্তু আসলে সবার নজরে এসেছিল। বিশেষ করে সালমান এফ রহমান তিনি সরকারের পক্ষ থেকে হয়ে নানা কথাবার্তা বলেছেন এবং আইনমন্ত্রী আনিসুল হকও একই বিষয়ে তিনি আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এবং সেই সঙ্গে তার ভূমিকাও কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। এখন যে বিষয়টি যে তাদেরকে আসলে রিমান্ড চাওয়া হবে কিনা এ বিষয়ে আসলে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই, কিন্তু যেটি ধারণা করা হচ্ছে তাদের 2 জনকে আসলে রিমান্ডে আনা হতে পারে, কিন্তু কতদিনের রিমান্ড চাওয়া হবে সেই বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু যে তথ্যটি আমাদের কাছে রয়েছে যে সালমান এফ রহমান যিনি বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা এবং সেই সঙ্গে আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তাদেরকে কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয় থেকে সিএমএম কোর্টে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ, একটু জানাবেন যে তাদের বিষয়ে আসলে রিমান্ডের আবেদন করা হবে কিনা বা তাদেরকে কখন কোর্টে তোলা হবে এই বিষয়ে আসলে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তাকে সিএমএম আদালতে তোলা হবে এবং এরই মধ্যে কিন্তু বেশ কিছু মামলায় তারা হুকুমের আসামি হয়েছেন। আজকেও কিন্তু যে নিম্ন আদালতের একজন আইনজীবী তিনি একটি মামলা করেছেন, তার মামলায় তিনি বলেছেন যে 6 মাস ধরে তাকে গুম করে রাখা হয়েছিল। তিনি সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সহ মোট 7 জনকে আসামি করেছেন। গতকালকেও কিন্তু একটি মামলা হয়েছে, সেখানেও কিন্তু এই যে আন্দোলনটি হয়ে গেল সেই আন্দোলনে একজন নিহতের পরিবার কিন্তু মামলা করেছে এবং আরও অনেক মামলা হবে বলে আমরা কিন্তু জানতে পেরেছি এবং বিভিন্ন পক্ষ থেকে কিন্তু মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটু বলে রাখি সানি, গতকালকে সদরঘাট থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান তাকে কিন্তু গ্রেফতার করে কোস্টগার্ড এবং পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এই 2 জন ব্যক্তির বিরুদ্ধেই কিন্তু অভিযোগের পাহাড় রয়েছে, যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ছিল। 2014 সাল থেকে সংসদ সদস্য এবং দেশের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আনিসুল হক। বিরোধী পক্ষকে দমন, মামলা হামলা এবং আইনগত যত হচ্ছে যে হয়রানির যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার তার দিকে অভিযোগের তীর ছিল এবং তিনি কিন্তু আইনি বিভিন্ন কূটকৌশল ব্যবহার করে বারবারই কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে গেছেন এবং তাকে যতবারই গণমাধ্যম কর্মীরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অন্তরায়গুলো তাকে ধরানোর চেষ্টা করা হয়েছে তিনি কিন্তু সেগুলো ভ্রুক্ষেপই করেননি এবং নিজের একটি সিন্ডিকেট করে দেশের পুরো আইন ব্যবস্থাটাকে তিনি কিন্তু নিয়ন্ত্রণ করেছেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখেছি মানুষের যে জনরোষ এবং এখানে তারা আজকে হাজির হবেন জানতে পেরে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন। তারা বলছেন যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছে দেশ জাতি, সেই ক্ষেত্রে সালমান এফ রহমান এবং যে আইনমন্ত্রী আনিসুল হক তারা ভূমিকা রেখেছেন। সালমান এফ রহমান দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী মাহমুদুল হাসান এবং জুবায়ের সানি, আপনাদেরকে ধন্যবাদ। তা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু
দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। তিনি বলেন, দুদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে বুধবার সাংবাদিকদের এই কথা জানান ভারতীয় হাইকমিশনার। বলেন, আজকে শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা ছিল না। প্রণয় বর্মা বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি। First call on the honorable advisor. It was a courtesy meeting, basically to congratulate him and looking forward to working with MOFA to take forward our relationship. There was no specific agenda. আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আজ থেকে পুরোদমে শুরু হলো প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন বন্ধের পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তবে শতভাগ উপস্থিতি নেই। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে সব জেলা উপজেলা কর্মকর্তাদের কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে 17 জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। দর্শক, এই বিষয়ে আরো খবর জানবো। যাচ্ছি বরিশাল এবং বগুড়াতে, সেখান থেকে দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। শুরুতেই যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে আজকে এই প্রথম দীর্ঘদিন পরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলেছে এবং আমরা সকাল থেকে বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা ঘুরেছি। সেখানে আমরা দেখেছি যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা খুললেও প্রথম দিনে কিন্তু শিক্ষার্থী উপস্থিতি আমরা অনেক কম দেখেছি। তবে আজকে এই মুহূর্তে আমি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি সেটা হচ্ছে সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে আমরা যেটা দেখছি এই মুহূর্তে যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুলের অর্থাৎ মহানগরের বিভিন্ন স্কুলের যে প্রধান শিক্ষক তাদের নিয়ে কিন্তু একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখান থেকে তারা পরবর্তী নির্দেশনা দিচ্ছেন কিভাবে স্কুল কার্যক্রম চলবে। আমরা যদি একটু বরিশাল জেলা সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে যদি একটু কথা বলি যে মূলত আজকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে, কি কি কার্যক্রম আছে এবং কেমন উপস্থিতি দেখেছেন আজকে। ধন্যবাদ। আসলে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম বিগত সপ্তাহ থেকে আমাদের চলছে। তবে গতকালকে আমাদের একটি চিঠি এসেছে আমাদের মন্ত্রণালয় থেকে যে পুরোদমে বিদ্যালয় চালু করার জন্য। তা আমরা মূলত বিগত এই সপ্তাহ থেকে আমরা পুরোদমে বিদ্যালয় চালু চলছে। আমরা নির্দেশনা না পাওয়া জি এখন বিদ্যালয়ে উপস্থিতি মোটামুটি, তবে এখনো পূর্ণ মাত্রায় উপস্থিতি এখনো বিদ্যালয়গুলো। জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বলছেন যে এখনো পুরো মাত্রায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উপস্থিতি হয় নাই। তবে আশা করছেন যে এই আজকে যে প্রধান শিক্ষকরা আছেন এবং শিক্ষা কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে পূর্ণদমে এই প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। এমনটাই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে আমরা চলে যাব বগুড়ায় বাবুর কাছে। বাবু, বগুড়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু এখন পুরোদমে ক্লাস শুরু হয়েছে। গত 6 তারিখ থেকেই তাদের বিদ্যালয়গুলো খোলা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে। আমরা রয়েছি বগুড়া শহরের ঠনটনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে নিশ্চয়ই দর্শক ক্যামেরা চোখে দেখতে পাচ্ছে যে শিক্ষার্থীরা এসেছেন এবং সেখানে কিন্তু পাঠদান অব্যাহত রয়েছেন। দিন যাচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। বগুড়ার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একই অবস্থায় রয়েছেন। শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যে তারা সরকারি যে নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী তারা কিন্তু বিদ্যালয়ে আসছে এবং
সেই অনুযায়ী তারা পাঠদান করছেন এবং গেল কয়েকদিনের তুলনায় কিন্তু এখন শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা একটু এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো যে এখন শিক্ষার্থী কেমন বেড়েছে একটু যদি জানান। আমরা গত 2 দিন হলো যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী, আমার প্রায় 80% 85% শিক্ষার্থী নিয়মিত উপস্থিতি হচ্ছে। আরো বাড়তে পারে না, আমরা আশা করতেছি সামনে আরো বাড়বে, কারণ ইতিমধ্যে একটু বৃষ্টি হয়ে গেল, কয়েকদিন আবহাওয়াটা একটু অনুকূলে ছিল না, প্রতিকূল আবহাওয়া ছিল আমাদের, এই জন্য কিছুটা কম আছে। আশা করতেছি আগামী সপ্তাহ থেকে আরো প্রধান শিক্ষক জানালেন যে তাদের শিক্ষার্থী 80%-এরও বেশি এসেছে এবং আরো শিক্ষার্থী বাড়বে বলে তিনি জানিয়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ, ফিরে যাবো স্টুডিওতে। মিরন এবং বাবু, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, দুপুর 12টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।